আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2025-এ যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা এটা সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দিব। আমাদের যে অনেকগুলো ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আলোচনা করা আছে, কিন্তু উভয়ের পদ্ধতিতে কোনো ব্যাংক সমন্বয় বিবরণী করা ছিল না। সেজন্য আমরা ঢাকা বোর্ড 2025-এ উভয়ের মাধ্যমে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আজকে সম্পূর্ণ সমাধান করব। আচ্ছা, এখানে ক নম্বরে কী করতে বললো? ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের যোগফল নির্ণয় করো। অর্থাৎ ব্যাংক বিবরণীতে যেগুলো লেখা হয়নি, অর্থাৎ ব্যাংকে যেগুলো লেনদেন হয়নি, এই ধরনের লেনদেনের যোগফল বের করতে বললো। এরপরে খ নম্বরে করতে বললো উভয়ের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। অবশ্যই আমরা বুঝিয়ে দিব। এরপরে বলতে রোমান সংখ্যা 3, 4, 5 ও 6 নং লেনদেনের সাহায্যে আমানতকারীর বইয়ে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আমানতকারী মানে XYZ কোম্পানির বইয়ে জাবেদা দাখিলা দিতে বলতেছে। আচ্ছা, আমরা প্রথমটা খুঁজি। প্রথমটা হচ্ছে কি, ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের যোগফল নির্ণয় করতে বললো আমাকে। তাহলে দেখি আমরা ব্যাংক বিবরণীতে কোনগুলো লেখা হয়নি। এক নম্বর কি বললো? দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 2500 টাকা অর্থাৎ 2500 টাকা যা নগদভুক্ত হয়নি। অর্থাৎ নগদভুক্ত হয়নি মানে নগদ বইতে লিখে নিই, তাহলে ব্যাংকের মানে ব্যাংকে লিখছে, তাহলে এটা আসবে না। আমরা যেগুলো ব্যাংকে লিখে নেয় সেটা খুঁজতেছি। 2 নম্বর ইস্যুকৃত চেক যা এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি 7000 টাকা, তাহলে এটা আসবে। কেন? ইস্যুকৃত চেক মানে কি, তোমার কাছে মনে করো কেউ 7000 টাকা পাইতো, তোমার কাছে ক্যাশ টাকা ছিল না, তুমি তাকে একটা চেক তোমার স্বাক্ষর করে দিয়ে দিছো, তাকে বলছো ভাই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে নিও, কিন্তু ওই চেকটি নিয়ে ওই ব্যক্তি এখনও কি হয়নি? ব্যাংকে উপস্থাপন হয়নি। ব্যাংকে উপস্থাপিত না হলে সেখান থেকে ব্যাংক থেকে কি কোনো লেনদেন হয়েছে? হয় নাই, তো সেজন্য এটা আসবে। কারণ আমরা খুঁজছি কোনটা? ব্যাংকে যেটা লিপিবদ্ধ হয়নি, এটা তো ব্যাংকে কোনো লিপিবদ্ধ হয়নি। দেখো তো উত্তরে দিছে কিনা। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। দেখো এখানে, দেখো ইস্যুকৃত চেক যা এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি কত টাকা? 7000 টাকা। অর্থাৎ এই কথাটা অনেক সময় আমরা বুঝতে পারি না কি লিখবো। তোমার প্রশ্ন দেখে 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 লিখে দিলে হবে। প্রশ্নে যা আছে তা দেখো, প্রশ্নে যা আছে তা। এখানে দেখো প্রশ্নে কি আছে, দেখো ইস্যুকৃত চেক যাহা এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি, এটা দেখে দেখে লিখে দিলেও হয়ে যাবে। আর কোনটা দেখি? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে লভ্যাংশ আদায় হয়েছে, তার মানে ব্যাংকে লিখছে। পরেরটা দেখো ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, তার মানে কি? ব্যাংকে জমাকৃত চেক ব্যাংকে জমা করছে কে? মনে করো তুমি জমা করছো, কিন্তু ব্যাংক আদায় করতে পারছে? আদায় করেনি, মানে ব্যাংক এখনও লিখেনি বা লিপিবদ্ধ করেনি, তাহলে এটাও আসবে। তাহলে আমরা এখান থেকে দেখে দেখে লিখে দাও ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি। উত্তরে দেখে লিখছি কিনা। দেখো ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি কত টাকা? 20000 টাকা। আর কোনো লেনদেন নেই, হয়তো 7000 যোগ 20000 টোটাল 27000 টাকা এখানে হয়ে গেছে। আর একটু দেখে আসি, তাও আমরা একটু চেক করে দেখো। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন করলে ব্যাংকে অবশ্যই লিখছে, নগদ বইতে লিখে নিয়ে ব্যাংকে লিখছে। ব্যাংক চার্জ 500 টাকা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাৎসরিক একটা চার্জ করে সেটা কাটছে, তার মানে ব্যাংকে লিখছে। আর কোনো আমাদের এখানে লেনদেন নাই। আমরা এখন দেখব খ নাম্বার প্রশ্নটা, অর্থাৎ 2। এটা খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে তোমরা খেয়াল করবা। ক নম্বর প্রশ্নটা কি বললো? উভয়ের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। উভয়ের বললে উপরে দেখবা 2টা কথা দিয়ে আমাদের লেনদেনটা শুরু হয়। আমরা বলে আসতেছি বারবার, ব্যাংক সমন্বয় বিবরণী 4টা কথা দিয়ে শুরু হয়। 4টা কথার মধ্যে যে কোনো একটি কথা দিয়ে শুরু হয়। সেই 4টা কথা কী কী একটু দেখে আসি। এখানে দেখো আমি প্রথমে লিখে রাখছি সূত্রগুলো। নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এই কথা দিয়ে শুরু হতে পারে, সূত্র হবে এটা। 2 নম্বর হচ্ছে পাস বই অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা দিয়ে শুরু হতে পারে, তখন সূত্র হবে এটা। তারপর হচ্ছে 3 নম্বর সূত্র হচ্ছে এটা, নগদ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, তখন সূত্র হবে এটা। আর পাস বই অনুযায়ী বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, তখন সূত্র হবে এটা। যে কোনো একটা দিয়ে শুরু হয়, কিন্তু যখন 2টা কথা থেকে যায়, যেমন নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত আছে আর পাস বই বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত আছে, অথবা 4টার মধ্যে যে কোনো 2টা কথা আছে, তার মানে উভয়ের পদ্ধতিতে আমাকে করতে হবে। এখানেও দেখো 2টা, এই 4টা সূত্রের মধ্যে, যেমন 1, 2, 3, 4, এই 4টা সূত্রের মধ্যে যে কোনো 2টা থাকবে। প্রশ্নের উপরে দেখো আছে কিনা আমরা একটু চেক করে দেখি। 2024 সালে 31 জুলাই তারিখে XYZ কোম্পানি অর্থাৎ কোং এর নগদ বই উদ্বৃত্ত ছিল 40,000 টাকা। নগদ বইয়ের উদ্বৃত্ত ছিল কত টাকা? 40,000 টাকা। আচ্ছা, নগদ বইয়ের উদ্বৃত্ত মানে এই সূত্রটা কার সাথে মিলছে? 1 নম্বর সূত্র দেখো, নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। তাহলে সূত্র কি? ব্যাংক বেশি থাকলে প্লাস, ব্যাংক কম থাকলে মাইনাস, একটা পাইলাম। এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত ছিল 28,000 টাকা, তার মানে এই সূত্রের সাথে মিলছে। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা
উদ্বৃত্ত, ব্যাংক বেশি থাকলে মাইনাস, কম থাকলে প্লাস। দেখো তো দুইটা কথা দিয়ে এই অঙ্কটা শুরু হয়েছে, তার মানে উভয়ের পদ্ধতি। আমরা নগদ বই অনুযায়ী করব, ব্যাংক বিবরণী অনুযায়ী করব। তাহলে এখন কিভাবে সমাধান করব আমরা? এই একটা কথা থাকলে তো আমরা উপরে লিখে দিই, এখন দুইটা কথা আছে, আমরা কীভাবে লিখবো? দুই পাশ সেপারেট করে আমরা অঙ্কটা করব। তাহলে উত্তরটা একটু দেখে আসি আমরা। প্রথমে কলামটা কীভাবে হয় দেখো, এখানে আমরা কলামটা হয় নিচে নিচে, কিন্তু সাধারণত যোগ বিয়োগ দিলে এক সাইডে করলে যদি উভয় যে না আসে তখন আমরা এভাবে করতাম, শুধু এইভাবে নগদ বই অনুযায়ী বা ব্যাংক বই অনুযায়ী একটা কথা লিখে তারপর এখান থেকে আমরা যোগ বিয়োগ দিয়ে যোগফল বের করতাম। কিন্তু আর একইভাবে দেখো এখানে দুইটা, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে দুইটা ব্যাংক সমন্বয় বিবরণী আমরা একসাথে করব। উভয়ের মানে এটা দুইটা ব্যাংক সমন্বয় বিবরণী কী করবো? একসাথে করবো, সেটাই হলো কথা। অন্যান্য ব্যাংক সমন্বয় বিবরণী তোমরা দেখছো এক পাশে, অর্থাৎ নগদ বই দিয়ে এটা শুরু করলাম। এখন আমরা দুইটা একসাথে করতেছি, এ পাশে একটা ব্যাংক সমন্বয় বিবরণী, এ পাশে একটা ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা একটু সূত্র করে দেখে নিই। তাহলে কোন সূত্রের মধ্যে? নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। সূত্র কি? সূত্র হচ্ছে ব্যাংক বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। তাহলে আমরা সাজালাম একটু উত্তরে দেখো। প্রথমে আমরা বিবরণ টাকা এইভাবে বিবরণ টাকা প্রথমে লিখে দিলাম নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত কত হাজার টাকা, 40,000 টাকা, সেটা দেখিয়ে দিলাম। এবং এই পাশে গিয়ে ব্যাংক বিবরণ অনুযায়ী 28,500 সেটা লিখে দিলাম। কোথা থেকে পাইলাম? এই প্রশ্নের উপর থেকে। দেখো নগদ বই অনুযায়ী, এখানে নগদ বই অনুযায়ী সেটা লিখলাম এক পাশে, আরেক পাশে লিখলাম ব্যাংক বিবরণ অনুযায়ী যত টাকা ছিল সেটা লিখলাম। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে আমাদের কি করতে হবে? আমরা একটু সূত্রটা লিখে রাখি আমাদের সুবিধার জন্য। এই পাশে কোন সূত্রটা হয়? নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত হলে সূত্র কোনটা? সূত্র হচ্ছে এইটা। এই সূত্রটা আমরা উপরে একটু লিখে রাখি, এখানে আমাদের যেন অঙ্কটা বুঝতে সুবিধা হয়। আর এই পাশেও আমরা সূত্রটা একটু লিখে রাখবো। আমরা দুই পাশে লিখে রাখলাম। তাহলে এই পাশে আমরা লেনদেন পাইলে সেটা এই হিসাবে লিখব, যোগের করে যোগের কলাম আর একটা বিয়োগের কলাম থাকে। প্রত্যেকটা ব্যাংক সমন্বয়তে একটা যোগের অংশ থাকে আর একটা বিয়োগের অংশ থাকে। আমরা সূত্রতে ফেলে লেনদেনটা তারপরে যোগ বিয়োগের অংশে লিখে থাকি। দেখো এই পাশে যোগের অংশ আছে একটা, এ পাশে বিয়োগের অংশ আছে, আবার এ পাশে যোগ আছে একটা, এ পাশে একটা বিয়োগ আছে। এখন আমাদের অঙ্কটা করার জন্য প্রথমে কী করতে হবে? প্রথমে কোন পাশে হবে সেটা সিলেক্ট করব, তারপর সূত্র ইউজ করব। ব্যাংক সমন্বয় বিবরণী উভয়ের পদ্ধতিতে আমি যেখানে লিখে নাই সেখানে লিখে দিব, এই কথাটা মনে রাখো। ব্যাংক সমন্বয় বিবরণীতে যে বইতে লিখে নাই সে বইয়ের দিকে যাব, তারপর সূত্র অ্যাপ্লাই করব। আবার বলতে যে কথাটা, ব্যাংক সমন্বয় উভয়ের পদ্ধতিতে যেখানে লিখে নাই, অর্থাৎ নগদ বইতে না লিখলে নগদ বইয়ের দিকে যাব, আর ব্যাংক বইতে না লিখলে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক বইয়ের পাশে যাব, তারপর আমরা সূত্রটা ব্যবহার করব। তাহলে এখন দেখি 1 নাম্বার, অর্থাৎ প্রমাণ সংখ্যা 1টা কী হয়? এটা তো আমরা লিখে ফেলছি উপরে, এটা তো লিখে ফেলছি আরেক পাশে, এক পাশে লিখছি এটা, আরেক পাশে লিখছি এটা। এখন 1 নাম্বারটা, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 2,500 টাকা যা নগদভুক্ত হয়নি। নগদভুক্ত হয়নি মানে নগদ বইতে লিখেনি। তাহলে আমার অংশ হবে নগদ বইয়ের দিকে, অর্থাৎ এই পাশে। আমার অংশ হবে কোন পাশে? এই পাশে আমি লিখব, কারণ নগদ বইতে লিখিনি। এটা হচ্ছে নগদ বই, এটা তোমার বই, এটা ব্যাংক বই, তাহলে এই পাশে লিখব। এখন আমি চিন্তা করব ব্যাংক বেশি নাকি কম সেটা। আমরা তো প্রথমে টার্গেট করলাম কোন পাশে বসবে সেটা। প্রথমে টার্গেট করলাম কি এই পাশে বসবে সেটা আমরা টার্গেট করলাম, অর্থাৎ নগদ বইয়ের দিকে বসবে সেটা টার্গেট করলাম। এখন ব্যাংক কম না বেশি সেটা একটু চেক করি। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, অর্থাৎ দেনাদার মানে তুমি যার কাছে টাকা পাও সে সরাসরি তোমাকে নিয়ে ব্যাংকে জমা দিচ্ছে। তাহলে ব্যাংকে জমা দিলে ব্যাংক বাড়বে নাকি কমবে? অবশ্যই ব্যাংক বাড়বে। ব্যাংক বাড়লে সূত্র অনুযায়ী কি? প্লাস। এখানে আমরা কি দিতে হবে? এ পাশে প্লাস দিতে হবে। এখানে প্লাস দিয়ে রাখলাম। দেখো তো প্লাসের করে লিখছে কিনা, দেখো যোগ দেনাদার কর্তৃক ব্যাংকে জমা কত টাকা? 2,500 টাকা। এটা করার সাথে সাথে তোমরা খাতা একটু করো, আশা করি সহজে বুঝতে পারবা। এতটুকু বুঝছো তো? আমরা দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 2,500। এই পাশে কেন আসছি? এ পাশে আসছি কারণ হচ্ছে আমার নগদ বইতে লিখে নি বলছে। তাহলে নগদ বইতে না লিখলে নগদ বইতে এখন লিখবো, উভয়ের পদ্ধতি লিখলাম। এ পাশে আসলাম, এ পাশে আসার পর এখন যোগের অংশ বসবে নাকি বিয়োগের অংশ বসবে সেটা চিন্তা করবো। তাহলে সূত্রের মধ্যে পারবো আমরা যোগের অংশ বসতে গেলে কী করতে হবে? ব্যাংক বেশি থাকলে প্লাসের অংশ বসবে, আর ব্যাংক কমে গেলে মাইনাসের অংশ বসবে। তাহলে দেনাদার যখন ব্যাংকে জমা দিছে, দেনাদার মানে কি? তুমি যার কাছে টাকা পাও সে যখন ব্যাংকে জমা দিছে, ব্যাংক বাড়বে নাকি কমবে? অবশ্যই ব্যাংক বাড়বে। ব্যাংক বাড়লে কোথায় লিখতে হবে? প্লাসের অংশে লিখতে হবে। এখানে আমরা সেজন্য প্লাসের অংশে কত লিখে দিলাম? 2,500 টাকা লিখে দিলাম। এরপরটা দেখি, ইস্যুকৃত চেক যাহা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে কি? আগে কোন পাশে বসবে সেটা নির্ধারণ করি। ইস্যু করছিল কে?
ইস্যু মানে তুমি সাইন করে দিছো, সাইন করে দেওয়া মানে তুমি যখন সাইন করছিলা তোমার বইয়ে তুমি লিখছিলা, তোমার বই কোনটা, নগদ বই, তোমার বই তুমি লিখছিলা, লিখে নাই কোথায় তাইলে, ব্যাংকে লিখে নাই, তাহলে আমরা সাইড নির্ধারণ করলাম এ পাশে হবে, এই পাশে হবে, ব্যাংক বিবরণীতে হবে। এখন চিন্তা করব কি ব্যাংক বেশি নাকি কম, লেনদেনের দ্বারা ব্যাংক বেশি হয়েছে নাকি কম হয়েছে। দেখো তো ইস্যুকৃত চেক যাহা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে উপস্থাপিত হয়নি মানে কি, ইস্যু করে দিছ যে তোমার কাছে টাকা থাকে, সে যখন ব্যাংকে যাবে সেখান থেকে টাকাটা তুলে নিয়ে সে চলে যাবে, কিন্তু সে তো এখনও ব্যাংকে গিয়ে টাকাটা তুলেনি, উপস্থাপন হয়নি, ব্যাংকে গিয়ে টাকাটা তুলেনি, তার মানে কি ব্যাংক থেকে এখনও টাকা কমেনি, না কমা মানে কি ব্যাংক বেশি আছে। বেশি থাকলে এই সূত্র অনুসারে কি হবে, বেশি থাকলে মাইনাস, সেজন্য দেখো তো বাদের অর্থাৎ মাইনাস বলে বাদের অংশ লিখছি না, ইস্যুকৃত চেক যা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি, কত টাকা, 7,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এর পরেরটা দেখি আমরা এখন, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,500 টাকা। ব্যাংক কর্তৃক আদায় মানে কি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ অর্থাৎ ব্যাংকে লভ্যাংশ আদায় করছে আমার হয়ে, তাই আদায় করা মানে লভ্যাংশ লাভ আদায় করলে ব্যাংক বেড়ে যায়, ব্যাংকে টাকা কী করে বেড়ে যায়, লভ্যাংশ মানে ব্যাংক বাড়া, ব্যাংক বাড়া মানে ব্যাংকে তো লিখছে, তাহলে লিখে নেয় কোথায়, নগদে লিখে নেয়। তাহলে আমরা নগদ সাইডে যাব, নগদ সাইডে যাওয়ার পর এখন আমরা চিন্তা করব কি বাড়ছে নাকি কমছে ব্যাংক, তার লভ্যাংশ তাহলে ব্যাংক বাড়ে, ব্যাংক বাড়লে নগদ সাইডে গিয়ে কী করতে পারি, তাহলে সাইডটা হচ্ছে কোনটা, এই পাশটা, নগদ বই এদিকে আসলাম। এরপর লভ্যাংশ আদায় করলে ব্যাংকের মাধ্যমে ব্যাংক বৃদ্ধি পায়, ব্যাংক বৃদ্ধি পেলে কী হয়, তাহলে ব্যাংক বেশি হলে বৃদ্ধি পেলে ব্যাংক বেশি থাকলে প্লাস, সেজন্য প্লাসের অংশ দিয়ে যোগের অংশ গিয়ে লিখছে, দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কয় নম্বর ছিল, 3 নম্বর, কত টাকা, 1,500 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখি আমরা এখন, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 20,000 টাকা। কোন সাইডে বসবে আগে দেখি, ব্যাংকে জমাকৃত চেক, তাহলে ব্যাংকে জমা করছে কে, অবশ্যই তুমি করছো, তাহলে তুমি করলে তোমার বইয়ে তুমি এন্ট্রি দিয়েই দিছিলা, কিন্তু ব্যাংক চেক এখন আদায় হয়নি, অর্থাৎ তোমার বইয়ে তুমি দিছো, তোমার বই কোনটা, এদিকে নগদ বইটা তোমার বই, এই পাশটা হচ্ছে তোমার পাশ, নগদ বইটা এখন আমি দিব, তাইলে এন্ট্রিটা কোন পাশে, এই পাশে। এখন চিন্তা করব ব্যাংক বেশি নাকি কম, সূত্র কি ব্যাংক বেশি থাকলে মাইনাস, কম থাকলে প্লাস, এই ব্যাংক বিবরণীর এই সূত্র হচ্ছে ব্যাংক বেশি থাকলে মাইনাস, কম থাকলে প্লাস। এখন সেই লেনদেন দ্বারা ব্যাংক বেশি নাকি কম, দেখো তো ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, ব্যাংকে তুমি জমা করছিলা চেক, সে চেক আদায় হয়নি, ব্যাংক মানে ব্যাংক সেই টাকাটা এখনও কালেকশন করে তোমার অ্যাকাউন্টে জমা দিতে পারেনি, তার মানে ব্যাংক কম আছে। ব্যাংক কম থাকলে কি হয়, মাইনাস, না সরি, ব্যাংক কম থাকলে সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে কি, এই সূত্রে প্লাস হবে, প্লাস। দেখো তো সেজন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি কত টাকা, 20,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখি, অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন 2,000 টাকা যা নগদ বইতে লেখা হয়নি, তাহলে নগদ বইতে লেখা নাই যখন আমরা লিখবো, উভয়ের পদ্ধতিতে যেখানে লেখা নাই সেখানে লিখতে হয়, তাহলে লিখবো নগদ বইয়ের পাশে আসলাম, নগদ বইয়ের সাইডে আর কি। এখন ব্যাংক বাড়ছে নাকি কমছে দেখি, অফিসের জন্য ব্যাংক হতো উত্তোলন, তাহলে ব্যাংক থেকে তুললে ব্যাংক কমে নাকি বাড়ে, ব্যাংক কমে, কমলে কি সূত্র অনুযায়ী দেখো তো, কমলে কি হয়, কমলে মাইনাস, সেজন্য দেখো তো বাদের অংশে লিখছে কিনা, অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন কত টাকা, 2,000 টাকা। এরপরটা আমরা দেখি, ব্যাংক চার্জ 500 টাকা নগদ বইতে লিখা হয়নি, তাও নগদ বইতে লিখি না, নগদ বইতে লিখবো, তাহলে নগদ বইয়ের দিকে আসবো। এখন ব্যাংক কমছে নাকি বাড়ছে দেখি, লেনদেন দ্বারা ব্যাংক চার্জ 500, অর্থাৎ ব্যাংক থেকে চার্জ কেটে নিছে, বাৎসরিক চার্জকে সেটা কেটে নিছে, মনে করো তোমার আছে 1,000 টাকা, 500 টাকা কেটে ফেলছে, আর কত থাকবে 500 টাকা, অর্থাৎ ব্যাংক কমছে। ব্যাংক কমলে এই পাশে, ব্যাংক কমলে কি হয়, মাইনাস হয়, ব্যাংক কমলে কি হয়, এই পাশে মাইনাস হয়, তাহলে দেখো তো মাইনাস অর্থাৎ বাদের অংশ লিখেছে, ব্যাংক চার্জ 500 টাকা, আইবি নাম্বার দিয়ে দিছে কোন লেনদেনটা, তাহলে আর কোনো লেনদেন নাই, দেখো এখানে আর কোনো লেনদেন নাই। এখন আরেকটা বিষয়, স্টুডেন্টরা সমস্যায় পড়ে, কোন কলামে আমি টাকাটা লিখবো, প্রথম কলামের টাকাটা আমরা একেবারে লাস্টের কলামে লিখে দিছে, এরপরে যোগের অংশগুলো প্রথম কলামে লিখছে, অর্থাৎ যোগের যে আইটেমগুলো আসবে, যে লেনদেনগুলো আসবে সেগুলো প্রথম অংশে লিখছে, দুইটা আইটেম আসছে, দুইটাই 2,500 টাকা, 1,500 টাকা, দুইটাই যোগ করে 4,000 টাকা এখানে পাঠিয়ে দিছে, আর 40,000 টাকার সাথে এই 4,000 টাকা যোগ করে 44,000 টাকা হয়েছে, তার থেকে যেগুলো বিয়োগ যাবে, বিয়োগের অংশগুলো প্রথম কলামে লিখছে, সেখান থেকে আসছিল কত, 2,500, অর্থাৎ 2,000 যোগ 500, 2,500 আসছিল, এটা বিয়োগ মানে এখানে বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে, 44,000 টাকা থেকে আমি 2,500 বিয়োগ করে দিব, আসবে কত, 41,500 টাকা।
সেমভাবে এখানেও কাজ। এখানে ব্যাংক বিবরণী ব্যাংক জমা উদ্বৃত্ত যেটা ছিল অঙ্কের উপরে সেটা একেবারে লাস্ট লিখব। এরপরে যোগের অংশে শুধু একটা আইটেম আসছে বিদায়, সেটা লাস্টের কলমে চলে গেল। 28,500 সাথে 20,000 যোগ করে 48,500 হলো। এরপরে বিয়োগের অংশ শুধু একটা আসছিল ইস্যুকৃত চেক, যা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি, সেটা ছিল 7,000 টাকা। এটা আমাকে আবার কী করতে হবে, বাদ মানে বিয়োগ করতে হবে। 48,500 থেকে 7,000 চলে গেলে 41,500 টাকা। দেখো দুই পাশ মিলে গেছে। আমার নাম হলো সংশোধনী জের। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটা একটু টেনে দেখো। আমরা আরেকটা বোর্ড কোয়েশ্চেন সংশোধনী জেরের উপর করব এর পরের ক্লাসটাতে, দেখার আমন্ত্রণ রইল তোমাদের। এখন আমরা করব গ নাম্বার প্রশ্নটা। কি বললো, 3, 4, 5 এবং 6 নং লেনদেনের সাহায্যে আমানতকারীর বইয়ে প্রয়োজনীয় জাবাদা দাখিল। আমানতকারীর বইয়ে মানে তোমার বইয়ে যদি কোনো এন্ট্রি দেওয়া না থাকে সেটা দিব। আর এগুলোর মধ্যে যদি কোনো একটা এন্ট্রি আমরা দিয়ে ফেলি সেগুলো আমরা জাবাদা করব না, বাদ দিয়ে যাব। কয় নম্বর, 3 নম্বরটা কি বললো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কত টাকা, 1,500 টাকা। অর্থাৎ ব্যাংকে এটা লেনদেন করছিল, আমার বই আমি কি করি নাই, দিনে, অর্থাৎ নগদ। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 1,500 টাকা, এটা কিন্তু ব্যাংকে এন্ট্রি ছিল, সেজন্য আমার বই আমি দিই না। এখন আমার বই আমি কি দিব, জাবাদা দিব। তাহলে জাবাদা করলে কি হয়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় মানে ব্যাংক বেড়ে যায়। ব্যাংক বাড়লে ব্যাংক কি করতে হয়, ডেবিট করতে হয়, ব্যাংক হিসাব ডেবিট। লভ্যাংশ কি আমার জন্য আয় কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে জাবাদা দাঁড়ালো ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট, 1,500 টাকা 1,500 টাকা। জাবাদার কলামটা একটু করে নিবা। তারিখ, হিসাব খাত অথবা বিবরণ, কতিয়াম পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। ব্যাংক কর্তৃক লভ্যাংশ মানে ব্যাংকে টাকা দিছিল, ব্যাংক হিসাব ডেবিট। এরপরে প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট অথবা লভ্যাংশ হিসাব ক্রেডিট 1,500 টাকা, অর্থাৎ 1,500 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপরটা দেখি আইবি নাম্বার কি বললো, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি। ব্যাংকে জমাকৃত চেক, ব্যাংকে কে জমা করছিল, তুমি জমা করছিল। তাহলে তুমি জমা করলে তোমার বইয়ে এন্ট্রি দিয়েই অবশ্যই তুমি জমা করছিল, সেজন্য আইবি নাম্বারের কোনো জাবাদা হবে না। জাবাদা হবে কোনগুলো, যেগুলো আমার বইয়ে আমি এন্ট্রি দিই নাই। এটা তো আমি জমা দিছি ব্যাংকে, জমাকৃত চেক মানে আমি জমা দিছি, অন্য কেউ জমা দিলে ওই ব্যক্তির নাম উল্লেখ থাকতো। তাহলে আমি জমা দিলে অবশ্যই আমার বইয়ে দিয়েই আমি দিছি, সেজন্য এখানে কোনো জাবাদা হবে না। দেখো এখানে কোনো জাবাদা নেই, এখানে লেখা দেওয়া আছে আইবি নাম্বার আমানতকারীর বইয়ে জাবাদা হবে না, নগদান বইতে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ আমি লিপিবদ্ধ করেই তো ব্যাংকে পাঠিয়েছিলাম। এরপরে বি নাম্বার কি বললো, অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা নগদ বইতে লিখে নেয়। তাহলে নগদ বইতে লিখে নগদ বইতে দিতে হবে। তাহলে ব্যাংক হতে উত্তোলন করলে ব্যাংক কমে নাকি বাড়ে, ব্যাংক কমে যায়। তাহলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। কিসের জন্য আনলাম, অফিসের জন্য আনলে নগদান হিসাবকে ডেবিট করতে হবে। অর্থাৎ ব্যাংক কমে যায়, নগদ বেড়ে যায়, ব্যাংক কমে যায়, নগদ বেড়ে যায়। তাহলে জাবাদাটা দাঁড়ালো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো তো দিছে কিনা, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 2,000 টাকা 2,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপর জাবাদাটা দেখি আইবি নাম্বার, ব্যাংক চার্জ 500 টাকা, যা নগদ বইতে লিখে দিই। তাহলে নগদ বইতে না লিখলে তো জাবাদা দিতে হবে। তাহলে ব্যাংক চার্জকে হিসাব খরচকে ডেবিট করতে হয়, ব্যাংক চার্জ হিসাব ডেবিট। কোথা থেকে টাকাটা কম কাটছে, ব্যাংক থেকে, তাহলে কাটলে ব্যাংক কমে যায়, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো তো দিছে কিনা, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা, 500 টাকা। নিচে একটা ছোট্ট বিবরণ দিয়ে দেবো, ব্যাংক চার্জ হিসাবভুক্ত করা হলো। প্রত্যেকটাতে একটু সামান্য বিবরণ দিয়ে দিবা, প্রশ্নটা দেখেই লিখে দিলে হবে। আশা করি বুঝতে পেরেছ। তোমরা উভয় জের পদ্ধতির এই ব্যাংক সম্বন্ধে বিবরণটা একটু ভালো করে খেয়াল করো, আস্তে আস্তে এবং নিজেরা করো, দেখবে যে সাথে সাথে বোঝানোর সাথে সাথে করতে থাকো, দেখবে যে অঙ্কটা ইজি লাগতেছে। আমরা পরবর্তী ক্লাসে আরেকটা ব্যাংক সমন্বয় উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।